ঠেলা গাড়ি দিয়ে আপনি চলতে পারবেন, গাড়ি দিয়ে আপনি চলতে বড় একটা যে বাধা পায় সেটা হলো যে আমার আসলে টাকা নেই, আমি এটা পারবো না, অথবা আমার কম্পোনেন্ট তো নেই, আমি এত কেমন করব। স্টার্ট ফ্রম সামওয়্যার, তুমি আস্তে আস্তে করতে শুরু করো, তোমার কাছে এমনি জিনিসগুলো আছে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম টেক্সপায়ার পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। আমাদের এই প্রোগ্রামের সার্বিক সহায়তা রয়েছে মোনা টিভি এবং ইউভিটিয়া। আজকের হোস্ট আমি শিফাত আশরাফ তাকওয়া এবং আমার সাথে আছে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিস্টার এস.এম. মাইনুর করিম। ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আজকাল একটু মনে হয় একটু বিজি থাকেন আর কি, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, অনেকটা বিজি থাকাই হয় আসলে। এখানে আমি ডুবুরিতেও আছি ভাইস ইউনিট হিসেবে, ওখানে কাজ করা হচ্ছে। এছাড়া রোবোটিক্সের সার্বক্ষণিক কাজ তো রয়েছেই। সো মোটামুটি একটু দৌড়ঝাঁপের উপর দিয়ে যাচ্ছে, আর একাডেমিক্স তো আছেই। সো মোটামুটি দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাচ্ছে বলা যায়। আচ্ছা, সো ক্লাবের নেম হচ্ছে রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি, বাট ইউ গাইজ কল ইট রুবো। ওয়াই ইজ দ্যাট? মানে শর্ট ফর্মটা কীভাবে আসলো অ্যাকচুয়ালি? সো রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি মানে, সো এখানে আমরা রোবোটিক্স থেকে আমরা রো আর ব্র্যাক ইউনিভার্সিটি বিউ। সো আমরা কি করে একটা স্মল অ্যাক্রোনিম রেখেছি যে রবু, যাতে মানে ইটস ইজিয়ার টু মানে ক্যাচি, মানে যেটা হলো, কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে কি দেখি যে হোয়াটস ক্যাচি ক্যাচেস দ্য অ্যাটেনশন, রাইট? সো এইটার থেকে আসলে জিনিসটা এরকম আসা, রবু। আচ্ছা, কিউট অ্যান্ড শর্ট। অ্যাজ আ প্রেসিডেন্ট, আপনি রোবুর মানে স্টার্টিং থেকে টিল নাও এবং ফিউচারে কি কি হতে পারে, মানে আপনি আপনার মতো একটু যদি বুঝায় বলেন। এখন রোবোটিক্স ক্লাব তো শুরু হয়েছে বেশ অনেক আগেই, বাট আমি রোবোটিক্স ক্লাবের সাথে আছি আমার যাত্রা 2020 থেকে। সো আমি এখান থেকে যেটা দেখেছি, আই গট টু ওয়ার্ক উইথ ফাইন মাইন্ডস অফ দ্য কান্ট্রি, মানে অনেক কিছু ব্রিলিয়ান্ট মানুষজনের সাথে আমার কাজ করা হয়েছে। অ্যান্ড এখন আমি কাজ করছি আমাদের টিমের, আমি ব্র্যাকে ডুবুরি টিমের সাথে কাজ করেছি রোবোটিক্স ক্লাবের থ্রুতেই। তো ওখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড হয়েছি গত বছর রোবোসাপ 2023-তে। সো আমার যেটা আমি এখন দেখি যে রোবোটিক্স ক্লাব ইজ ডুইং রিয়েলি গ্রেট ইন টার্মস অফ, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলি, ইন্টারন্যাশনালি চিন্তা করি, সব কিছুতে বেশ ভালো করছে। এবং আমি মনে করি যে আপকামিং ইয়ার্সে আরও ভালো করতে পারবে, আরও অনেকগুলো পোটেনশিয়াল আছে, আমাদের অনেকগুলো মানুষ আছে যারা আর মানে শুধু জাস্ট আমরা রোবোটিক্স ক্লাবে আমরা একটা জিনিসে বিশ্বাস করি, ওটা হলো যে নট জাস্ট আমরা প্রবলেম সলভ করবো, মানে নিজের একটা কম্পিটিশন জিতবে এরকম কিছু না। আমরা চিন্তা করি যে কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা, এরই প্রেক্ষিতে কিন্তু আমাদের যে রোবটগুলো কাজ করে যাচ্ছে সর্বক্ষণই। আচ্ছা, সো আপনি রোবোটিক্স ডিপার্টমেন্টে কখন ঢুকলেন এবং আপনার কাছে কখন অ্যাকচুয়ালি মনে হলো যে লাইক না, আই শুড বি ডেডিকেটেড টু দিস সেক্টর? আমার ছোটোকাল থেকেই মানে একটা প্যাশন ছিল টুয়ার্ডস মানে মেকানিক্যাল থিংস, মানে যে কোনো একটা জিনিস নড়তেছে, একটা জিনিস কাজ করতেছে। ছোটোকালে হয়তো একটা ফ্যান ঘোরাতাম, ব্যাটারি দিয়ে একটা মোটর চালিয়ে একটা ফ্যান ঘোরাতাম, এগুলো থেকে একটা আগ্রহ জাগার যে একটা বিষয়টা কাজ করতো। সো ওইটা থেকে ব্র্যাকে যখন ঢুকি তখন দেখা যায় যে একটা রোবোটিক্স ক্লাব বলতে একটা কিছু আছে। সো ভাবলাম যে হয়তো এখানে গেলে কিছু একটা শেখা যাবে। তো ওখান থেকে দেখা গেল যে আমার কিছু সিনিয়র ছিলেন, যেমন এর মধ্যে অর্ক ভাই একজন ছিলেন, তারপরে সৈকত ভাই, মিশু ভাই, ওনারা ছিলেন। ওনাদের হাত ধরে আসলে আমার এই পথযাত্রাটা শুরু হয়, যে আস্তে আস্তে শিখা অনেকগুলো মানুষের মধ্যে। তারপরে সৌরভ ভাই আছেন, আরও অনেকে আছেন, আমার আদিল ভাই আছেন। সো ওনাদের হাত ধরে ধরে আসলে জিনিসগুলো শেখা, যে এইটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, ফান্ডামেন্টালস যেগুলো আর কি শেখা। ওখান থেকে আসলে আস্তে ধীরে আমার এই যাত্রাটা শুরু, অ্যান্ড ওইটার থেকে এখন আমি আজকে এখানে। সো বেসিক্যালি আপনার ডেডিকেশন ছোটবেলা থেকেই ছিল, বাট ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি গিভ ইউ আ চান্স টু শো ইট। হ্যাঁ, আমি বলবো যে ওই মানে প্ল্যাটফর্মটা দেওয়া, যে একটা অ্যাক্সেস দেওয়া কিছু মানুষের কাছে যারা এই জিনিসটা জানে, যাদের নলেজটা আছে। এর মধ্যে আমাদের অ্যাডভাইজার যিনি প্রফেসর খলিলুর রহমান স্যার, হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পার্সন, মানে উনিও আমাদেরকে অনেক এনকারেজ করেন, অ্যান্ড প্রতিটা জিনিস আমাদেরকে অনেক মানে ট্রাই করেন, পুশ করে যে তোমরা একটা নতুন কিছু ইনোভেটিভ আনো, তোমরা একটা নতুন কিছু ইনোভেটিভ করো। উনি ইভেন আমাদের সাথে হ্যান্ডস অন কাজও করেন। আপনারা যদি কখনো ল্যাবে যান দেখতে পাবেন যে স্যার আমাদের সাথে হাতে হাত মিলে কাজ করছেন, উনিও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো এইটা একটা বিষয় যেটা আমার মনে হয় যে আমাকে ইন্সপায়ার করে রোবোটিক্সতে কাজ করার জন্য ব্র্যাক ইউনিভার্সিটিতে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমাদের ওয়ান অফ দ্য পার্টনার্স ইউভিটিআর, তারা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কোর্সেস লঞ্চ করে বেসড অন ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড রোবোটিক্স, এইসব রিলেটেড। এবং আলহামদুলিল্লাহ ওখানে হচ্ছে ইনস্ট্রাক্টরদের মধ্যে আছেন সরর জাহান সৌরভ এবং হোসেন আল মাহাদি, যারা অ্যাকচুয়ালি এক্স ব্র্যাকুয়ান, এবং মোস্ট প্রবলি তারা এখন অনেক ভালো জায়গায়ও আছে। সো দ্যাটস আ চান্স ফর দ্য দর্শক যারা চান অ্যাকচুয়ালি নতুন কিছু শেখার জন্য, তারা ইউভিটিআর পেজে ঢুকে অ্যাকচুয়ালি আপনারা এই ব্যাপারগুলো একটু ডিসকাস করতে পারবেন আর জানতে পারবেন আর কি। তো
এখন আমি কোয়েশ্চেন করব যে রুবের বেশ কিছু প্রজেক্টসের কথা যদি আপনি আমাদেরকে বলতেন। ব্র্যাকের রোবটিক্স ল্যাবের যাত্রা শুরু হয় হলো ব্র্যাকিউ চন্দ্রবোটের হাত ধরে। এছাড়া যদি বলি ব্র্যাকিউর যে রোবটিক্স ল্যাবের যদি কিছু মানুষের কিছু অবদান বলি, এর মধ্যে বাংলাদেশের ফার্স্ট ন্যানো স্যাটেলাইট ব্র্যাকিউ অন্বেষা লঞ্চ হয় ব্র্যাকিউ রোবটিক্স ল্যাবের কিছু মানুষজনের হাত ধরে। এছাড়াও যদি বলি আমাদের মঙ্গল তৈরি আছে, ব্র্যাকিউ ডুবুরি আছে, রিসেন্টলি আমরা তৈরি করেছি হলো ফায়ার ফাইটিং রোবট ব্র্যাকিউ অগ্নিবীর। এগুলো সবগুলোই আমি মনে করি যে এই রোবটিক্স ল্যাবের হাত ধরে আসা। সো অ্যান্ড এছাড়া আমরা তো সর্বক্ষণিক আরও বিভিন্ন ধরনের রোবট নিয়ে কাজ করে যাচ্ছি, যেমন এখন রিসেন্টলি আমরা কাজ করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে অটোনোমাস ভেহিকেল নিয়ে। সো এগুলো নিয়ে আসলে আস্তে ধীরে কাজ হচ্ছে, বেশ অনেক ভালো কাজ হচ্ছে। আমি নিজে পার্সোনালি আপনাদের ল্যাবে গিয়েছিলাম এবং হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আপনাদের অ্যাডভাইজারকে দেখেছিলাম, হি ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য স্টুডেন্টস উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। অ্যান্ড এখানে আমরা কিছু ক্লিপ শো করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওনাদের প্রজেক্টসগুলোর প্রি রেকর্ডেড ক্লিপস, সো ওগুলো আপনারা দেখতে পারবেন এখনই। সো ওখানে মঙ্গলদৈ আছে। সো এদিকে যদি আসি আমরা, ডুবুরি তো জাস্ট এটা ভার্সন 3। সো ভার্সন
মুন মাইনিং টার্গেট ছিল। সো ওটা হচ্ছে আমাদের যে অ্যালামনি ফাউন্ডার্স ভাইরা তারা এটা বানিয়েছিলেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ফুলি দেখার জন্য। আসসালামু আলাইকুম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া ডুবুরির ব্যাপারে, বিকজ ডুবুরি কিন্তু অ্যাকচুয়ালি মানে ন্যাশনাল ওয়াইজ এবং ইন্টারন্যাশনাল ওয়াইজ অনেক ফেমাস হয়েছিল। তো ডুবুরির ওখানে কিভাবে আপনারা অ্যাকচুয়ালি কাজ করেছিলেন এবং ওখানে আপনার অ্যাকচুয়ালি কি কাজ ছিল এটা যদি একটু এক্সপ্লেন করতেন আমাদের। এখানে যদি আমি বলি মানে ডুবুরি যাত্রার ব্যাপারে যদি একটু বলি সংক্ষেপে, সেটা হলো যে ডুবুরি যাত্রা শুরু 2018-তে কিছু মানুষ, কিছু মানে আমি বলবো এগুলো পাগল মানুষ, কিছুজন যারা হলো রোবোটিক্স নিয়ে পাগল এবং একটা প্রবলেম সলভ করতে পাগল। এর মধ্যে আদনান ভাইয়া ছিলেন, তারপরে শ্যামন্ত ভাইয়া ছিলেন, অর্ক ভাইয়া ছিলেন, এরকম আরও অনেকগুলো মানুষ যারা, তারপর আলিল ভাইয়া ছিলেন। ওনারা হলো কিছু পাগল মানুষ যারা চিন্তা করতেন যে আমার একটা প্রবলেম সলভ করতে হবে। সো ওইটা থেকে আসলে ব্র্যাকি ডুবুরি যাত্রা, যে বাংলাদেশের কোনো একটা বাংলাদেশের বিভিন্ন রিভার অ্যাক্সিডেন্টস হয়, তারপর হলো বিভিন্ন সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনসে যাতে হেল্প করতে পারে, কোনো হয়তো আন্ডার ওয়াটার রিসার্চে যাতে হেল্প করতে পারে, এগুলো নিয়ে বেসিক্যালি একটা চিন্তা যে কীভাবে এই জিনিসটা করা যেতে পারে, আমরা কি করতে পারি না, কারণ বিদেশে তো মানুষজন করছে, আমরা কেন পারবো না। ওইটা থেকে আসলে যাত্রাটা শুরু। সো ওইটা থেকে আস্তে আস্তে কাজ করা, 2021 থেকে আমি কাজ করছি, যদিও টিমের শুরু 2018 থেকে হয়, তো আমার 2021 থেকে কাজ শুরু। অ্যান্ড এরপর আমি 2023-এ গত বছর রোবোসাবে গিয়েছিলাম টিমের সাথে, এবং ওখানে মেইনলি আমি তখন অ্যাট দ্য টাইম আমার রোল ছিল হলো কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন সাব টিম লিড। সো ওখানে কন্ট্রোল সফটওয়্যার পার্টটা আমার দেখা ছিল। সো এগুলো করেছি, আর এছাড়া তো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিছু কাজ আমি করেছি।
সো এগুলো আর কি মোটামুটি বলতে গেলে আমার তখনকার সময় বলতে গেলে টিমের জন্য ম্যাসিভ কন্ট্রিবিউশনগুলোর একটা, কারণ কন্ট্রোল সফটওয়্যারের মধ্যে দিয়ে তো বেসিক্যালি পুরো জিনিসটা অপারেট হচ্ছে এবং এআই সহ আর কি। আচ্ছা, সো আমরা তো অ্যাকচুয়ালি সারফেস লেভেলে আমরা অনেক ডিভাইসই দেখি স্মুথলি কাজ করে মোটামুটি, বাট ইন কেস যখন পানির নিচে যায় প্রেশারের একটা ব্যাপার আছে। সো আপনারা ডুবুরির ভিতরে কি এমন করেছিলেন যেটার কারণে অ্যাকচুয়ালি ওই এত প্রেশারের ভিতরেও ডুবুরি অ্যাকচুয়ালি মানে প্রপারলি কাজ করতে পেরেছিল, কোনো ধরনের ডিফেক্ট দেখা দেয়নি? এখানে আমি আসলে বলবো জিনিসটা কি মানে আন্ডার ওয়াটার রোবোটিক্সের ক্ষেত্রে আমাদের আসলে ওভাবে আমাদের এখানে যেমন একটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট নেই, আমরা মোটামুটি এখানে যারা কাজ করি তারা সবাই ইদার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অথবা ত্রিপলির অথবা বিবিএ বায়োটেকনোলজি, অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, বাট মেকানিক্যাল আসলে কেউ নেই। সো আমাদের আসলে মেকানিক্যাল নলেজটা ছিল না, অথবা মেকানিক্যাল নলেজ দেওয়ার মতো মানুষ ছিল না। সো এই গাইডেন্সটা আমরা যেটা করি যে আমরা তো ট্রায়াল এন্ড এরর, আমরা হলো মানে একটা হাতুড়ে ডাক্তার বলতে পারে, হাতুড়ে ডাক্তার বলবো না, বাট এটা বলবো এক্সপিরিয়েন্স বেসড লার্নিং। সেটা হলো আমরা এক্সপিরিয়েন্স দিয়ে আসলে জিনিসটা করছি। 2018-তে যখন আমরা শুরু করি তখন তাতে কিছু কিছু হয়তো একটু লিক হতো, আর একটু পানি ঢুকে যেতে পারতো একটু ফাঁক ফোকর দিয়ে। তারপর 2000 স্লোলি গ্রোথ হ্যাঁ, পরে যখন পরের ভার্সনটাতে গিয়ে আর একটু জিনিসগুলো ইমপ্রুভ হয়েছে, হয়তো এত ভালো হয় নাই, মানে একটু পানি হয়তো পানি ঢুকে এখন আর মনে হয় আগের মতো পানি ঢুকে না, কিন্তু দেখা যাচ্ছে ওটা খোলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। পরের ভার্সনগুলোতে এই খোলাটা ইজি করা হয়েছে, ওয়াটারপ্রুফিং ভালো হয়েছে। সো এভাবে জিনিসগুলো আসলে আগাইছে। মানে জিনিসটা যেটা আমি হয়তো ওই মেকানিক্যাল নলেজ আমি গেইন করতে পারিনি, ওইটা আমি আস্তে আস্তে ট্রায়াল এন্ড এরর দিয়ে গেইন করছি। ওইটা এখন বলবো যে আমরা বলবো যে আমরা সেলফ টট একটা টিম, যে আমরা এই মেকানিক্যাল জিনিসগুলো আমরা অন্য টিমেরগুলো দেখেছি, তাদের থেকে ইন্সপিরেশন, তারা কি করছে, কেন করছে, ওই জিনিসটা আসলে আমরা চেষ্টা করেছি রিসার্চের থ্রুতে আর কি বের করে যে এই জিনিসটা কেন ওরা ভালো করতেছে, এই জিনিসটা কেন ভালো করছে, ওই জিনিসটা কেন করতেছে না। এইগুলোর মধ্যে দিয়ে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে দিয়ে আস্তে আস্তে জিনিসগুলোর দিকে আসলে ট্রানজিশন করি যে কেন এরকম না। মানে আস্তে আস্তে কাজ করতে করতে ফেল হতে হতে আস্তে আস্তে নিজেদের মানে আরো বেশি বেশি ইনফরমেশন গেইন করতে করতে দেন ওগুলো অ্যাপ্লাই করেছেন আর কি। হ্যাঁ, আমি মনে করি যে এখানের মধ্যে সবচেয়ে বড় একটা পার্ট হলো ফেইলিয়রটা, কারণ এই ফেইলিয়রগুলো আস্তে আস্তে আমাকে বুঝাচ্ছে এই জিনিসটা, যেটা আর কি যখন বাল্ব ইনভার্ট করা হয় তখন বলা হয় যে আই নো 100 ওয়েজ টু নট বিল্ড আ বাল্ব। কারণ হলো আমরা এখন বলতে পারি যে উই নো 100 ওয়েজ টু নট বিল্ড আ রোবট, আন্ডার ওয়াটার রোবট দ্যাট ওয়ে, তাই না? কারণ হলো এই এক্সপিরিয়েন্সটা আমরা কারণ প্রতিটা ওয়ে আমরা ট্রাই করছি, যেটা ওয়ে মাথায় আসছে, হ্যাঁ দেখি আজকে ট্রাই করে দেখি এইটা হলে কি হয়, ওইটা হলে কি হয়, এভাবে করে আস্তে আস্তে জিনিসটা করা। আচ্ছা, তো এইটার মাধ্যমে আসলে পুরো জিনিসটা আসলে এসছে এখন যে পর্যায়ে। মানুষ হয়তো এন্ড রেজাল্টটা দেখছে, এন্ড প্রোডাক্ট এখনের বর্তমান দেখছে, বাট আসলে শুরুটা কিন্তু মানে ওইখান থেকেই, মানে ওই ছোট একটা পিভিসি পাইপ দিয়ে কোনো রকম একটা জোড়াতালি দিয়ে একটা কোনখান থেকে শুরু করেছেন? হ্যাঁ, মানে যেখান থেকে আগে শুরু করা আর কি, একটা নর্মাল পিভিসি প্লাস্টিক, মানে বাজারে যে পিভিসি পাইপ পাওয়া যায় স্যানিটারি কাজের জন্য ইউজ হয়, ওগুলো দিয়ে শুরু করে তারপর নর্মাল যে খেলনা গাড়ি যে মোটর, ওগুলো দিয়ে শুরু করে আজকে এই অবস্থায় এসছে। আচ্ছা, সো আমি বলবো এটা পুরোটা একটা লার্নিং এর থ্রুতে আসছে। আচ্ছা, সো ভাইয়া ডুবুরিতে আপনারা অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি আরওভি ব্লু যেই মোটরগুলো আছে সেগুলো ইউজ করেছেন আর কি। তো একটা নর্মাল ডিসি মোটর আর একটা আরওভি ব্লু মোটরের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে আমি যদি বলি আমরা হলাম ব্লু রোবোটিক্স কোম্পানির কিছু থ্রাস্টার্স ইউজ করেছি। সো ওগুলোর মধ্যে আর একটা ডিসি মোটরের মধ্যে যেটা সবচেয়ে বড় ডিফারেন্স দাঁড়ায় সেটা হলো যে আসলে ওগুলো হলো এই পারপাস বিল্ড, মানে জিনিসটা হলো যেমন একটা জিনিস যেরকম আমি যদি বলি আপনি কিন্তু চাইলে ঠেলা গাড়ি দিয়ে রেস করতে পারবেন না, রেস করার জন্য কিন্তু স্পোর্টস কারই লাগবে, ইকুইপমেন্ট যেটা আর কি। আন্ডার ওয়াটার রোবোটিক্সের ক্ষেত্রে আপনি এটা চলতে পারবেন, ঠেলা গাড়ি দিয়েও আপনি চলতে পারবেন, গাড়ি দিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু আন্ডার ওয়াটার রোবোটিক্সের ক্ষেত্রে থ্রাস্টার্সগুলো ওইভাবে আর কি জিনিসগুলো, ওগুলো হলো পারপাস বিল্ড। ওগুলা এক একটা আমরা যে থ্রাস্টার্সগুলো ইউজ করি ওগুলা মোটামুটি 300 মিটার ডেপথ পর্যন্ত যেতে সক্ষম, অ্যান্ড ওরকম পাওয়ার এটা জেনারেট করতে পারে। কিন্তু ওই সেক্ষেত্রে যদি আমাদের লোকালি সোর্স যে টিসি মোটরগুলো আছে ওগুলো হয়তো তো ভালো পরিমাণ পাওয়ার আউটপুট দিতে পারছে না, অথবা লং টার্মে ওগুলো যেহেতু ওয়াটারপ্রুফ না, ওগুলো লং টার্মে ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ আমরা ইউজ করেছি, আমরা যখন ইনিশিয়াল লেভেলে স্টার্ট করছি আমরা নর্মাল ডিসি মোটরই ইউজ করেছি। ওগুলো দিয়ে করা সম্ভব, আমি মনে করি না যে সম্ভব না, অবশ্যই সম্ভব, কিন্তু ওগুলা লংজেভিটি কম, ইটস বেটার টু বি ইন দ্য সেফ সাইড আর কি। হ্যাঁ, ওগুলা যেমন ইউ আর পেইং ফর দ্য লংজেভিটি, কারণ আমরা আজকে ওই কম্পোনেন্টসগুলো আমরা যখন এই মোটরসগুলো স্পন্সর হিসেবে পাই তখন আমরা এটা আই গেস 2018-19 দিকে পাওয়া এক একটা মোটরস, এগুলো এখন পর্যন্ত অপারেট করছে। কিন্তু যেগুলো ওই সময়কালে যত ডিসি মোটর ছিল তারা একটাও হয়তো ম্যাক্সিমাম 2 উইকস সার্ভাইভ করেছে, এর চেয়ে বেশি না। কারণ আন্ডার ওয়াটারে লং টাইম হলে তোমার হয়তো হচ্ছে মানে ড্যামেজ হচ্ছে, আস্তে আস্তে কোরোসিভ
মেটেরিয়ালসের কারণে, সল্টের কারণে ওইটা লং টার্ম হচ্ছে না, কিন্তু ওইগুলো কিন্তু সার্ভাইভ করতে পারছে এই হার্শ কন্ডিশনসগুলো। আচ্ছা, সো ইউজুয়ালি পানির নিচে প্রেশার মিটার যেগুলো থাকে আর কি, সাধারণত সেগুলো জাস্ট প্রেশার না, ডেপথ অলসো মেজার করতে পারে। তো এবং ওগুলোর দাম অনেক বেশি থাকে, ইউজুয়ালি লাখের কাছাকাছি চলে যায়। তো ইউ গাইস ইউজ দ্য নর্মাল BM280 প্রেশার মিটার উইচ ইজ ইউজুয়ালি ইউজ, মানে সার্ফেসের উপর এগুলো ইউজুয়ালি ইউজ করা হয়, এবং আপনার ওটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর পরিমাণের ক্যাপাবল করতে পারছেন যাতে পানির নিচে গিয়ে ওটা মেজার করতে পারে, এবং ইটস ওয়ার্কিং। সো ওটা আসলে মানে কীভাবে, এবং আইডিয়াটা কীভাবে আসলো, মানে ইটস অ্যামেজিং। আসলে যেটা আমি একটু আগে বলেছিলাম যে কিছু পাগল মানুষ কাজ করলে যা হয় আর কি, সো এইগুলো আমি বলবো যে এই পাগল মানুষগুলোর জন্য, যারা রোবোটিক্স পাগল মানুষজন। কারণ হলো এই যে ভাবা, মানে আমি মনে করি ইঞ্জিনিয়ারিং ইজ নট যে আমি একটা কিছু জিনিস অ্যাভেলেবল আছে ওইটাকে একসাথে জোড়া লাগালাম হয়ে গেল, দ্যাটস নট ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং ইজ ফাইন্ডিং ইনোভেশন ইন এভরিথিং ইউ ডু। সো এইগুলাই বলবো। আসলে আমরা যে আমাদের টিমের মধ্যে একটা কথার প্রচলন আছে, আমরা যখন এরকম কিছু একটা করি তখন আমরা এই জিনিসটাকে আমরা বলি সায়েন্স। হ্যাঁ, আমরা সায়েন্স করেছি। সো জিনিসটা হলো এরকম। তো এই আটা যেটা ছিল এটা আমাদের ভার্সন 1-এর দিকে, তখন ভার্সন 1 ইভেন ভার্সন 1 পর্যন্তই মোটামুটি জিনিসটা ছিল। এরপর আমরা একটু অ্যাডভান্স সেন্সরের দিকে এগিয়েছি। সো ভার্সন 1-এর ক্ষেত্রে এই জিনিসটা ছিল, তখন আমাদের আসলে ওইভাবে ফান্ডিং ছিল না, অথবা টাকা ছিল না যে একটা দামি একটা সেন্সর কিনবো। কারণ এগুলো একটা সেন্সর $50 থেকে শুরু করে অনেক, যেভাবে 1 লাখ টাকা এরকম রেঞ্জেও উঠে যায় ডিপেন্ডিং অন দের কোয়ালিটি। সো এই সেন্সরসগুলো আসলে আমাদের পক্ষে তখন অর্ডার করা পসিবল ছিল না, এবং ইভেন আমাদের নলেজের মধ্যেও এভাবে ছিল না যে এই জিনিসটা এইভাবে কিছু একটা করতে পারে। সো ওইখান থেকে আসলে জিনিসটা আমরা বুঝে উঠা, দেন ওই রিভার্স ইঞ্জিনিয়ারিংটা এখন আমার যেহেতু আমার করা লাগবে, আমার তো পানি নিচে জানা লাগবে, তো আমার এখন কি আছে, একটা এয়ার প্রেশার আছে, ওইটাকে জিনিসটাকে ফিজিক্স চিন্তা করে ফিজিক্স কীভাবে হতে পারে, পানিটাও একটা কোনো কিছু একটা অবজেক্টের উপর প্রেশার দিবে, দেন ওইটা বেসিসে ওইটার ভিতরের যে এয়ার প্রেশার চেঞ্জ হবে ওইটার বেসিসে ও ডিটারমাইন করবে যে আমি কতটুকু ডেপথে আছি। সো এইভাবে জিনিসগুলো কাজ করছে। সো এই জিনিসগুলো আসলে মানুষের ভাবার উপর ডিপেন্ড, মানে অনেক এক্সট্রা অর্ডিনারি মানে চিন্তা ভাবনা থাকতে হবে। হ্যাঁ, মানে আসলে ভাবতে হবে যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স যে বলে না, এইটা হলো লিজিট ইমপ্লিমেন্টেশন হলো এইগুলা, এইসব মানুষগুলো। সো এরকম অনেকগুলোই আরও ইমপ্লিমেন্টেশন আছে আমাদের সায়েন্সের নামে। সো আমরা এটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছি গত বছর যখন আমরা রোবোসাবে পার্টিসিপেট করি, ওখানে আমরা জাজেস বেস্ট টিম অ্যাওয়ার্ড পেয়েছিলাম ইনোভেশনের জন্য। সো ওইটা নাম ছিল ইঞ্জিনিয়ারিটি স্পেশাল অ্যাওয়ার্ড। সো ওইটা বেসিক্যালি ছিল আমাদের এইসব ইনোভেশনগুলোর জন্য যেগুলো অন্য টিম করেনি, কারণ ওদের প্রয়োজন পড়ে নাই, দে হ্যাভ অলরেডি এভরিথিং অ্যাভেলেবল। কিন্তু তার জাজেসদের কথা হলো যে দে আর ট্রাইং টু ডু সামথিং যেটা ওদের কাছে এখন অ্যাভেলেবল নেই, কিন্তু ওইটার জন্য ওরা বাধা মনে করে নেই, ওইটাকে ওরা ওভারকাম করে ওই জিনিসটা অল্টারনেটিভ ওরাই ইনভেন্ট করছে। এই জিনিসগুলোর জন্য আসলে জিনিসটা আমরা অ্যাপ্রিসিয়েশনটা পাই। কারণ হলো যে আমি মনে করি যে আমাদের কান্ট্রিতে কেউ যে রোবোটিক্স করতে যায় সবচেয়ে বড় একটা যে বাধা পায় সেটা হলো যে আমার আসলে টাকা নেই, আমি এটা পারবো না, অথবা আমার কম্পোনেন্ট তো নেই, আমি এত কেমনে করবো। ওরা তো অনেক, আমাদেরকে দেখে অনেক ভাবতে হয় ওরা তো অনেক কিছু নিয়ে করতেছে, কেমনে করবো। স্টার্ট ফ্রম সামওয়্যার, তুমি আস্তে আস্তে করতে শুরু করো, তোমার কাছে এমনি জিনিসগুলো আসবে। আমাদের কাছে এখন অনেকগুলো রিসোর্সেস অ্যাভেলেবল জাস্ট বিকজ আমরা ওই ফার্স্ট ইনিশিয়াল স্টার্টটা করছি, ওই ছোট একটা এয়ার প্রেশার সেন্সর থেকে স্টার্ট করে আজকে আমরা দামি সেন্সর ইউজ করতে পারছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল যে আপনার মধ্যে কি একটা সাকসেসফুল প্রজেক্ট তৈরি করার জন্য ইউজুয়ালি তো মানুষ অ্যাকচুয়ালি লাখে লাখে স্পন্সর আনে, বাট আপনার মতে কি অ্যাকচুয়ালি শুরু করার জন্য কি জাস্ট মানে হালকা পাতলা দিয়ে শুরু করলে হয়, নাকি শুরুতেই অ্যাকচুয়ালি বড় বড় স্পন্সরশিপের জন্য মানুষের বেরো যাওয়া উচিত, মানে আগে প্রজেক্ট শুরু করার আগে? আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে মানে স্পন্সর মানির ক্ষেত্রে যদি চিন্তা করি, স্পন্সর মানির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা জিনিস যেটা স্পন্সর দেখে হচ্ছে ম্যাটার করে সেটা হলো যে আমি যে তোমার কাছে টাকা দিব, তুমি অ্যাজ এ পার্সন তুমি তো একটা এন্টিটি, তুমি এখন কি মানে তুমি এখন বলতে কোনো এস্টাবলিশ কোনো এন্টিটি না। সো তোমাকে আমি টাকাটা কেন দিব? তুমি তো আমার টাকা আজকে 20 লাখ টাকা দিলাম তোমাকে আমি, তুমি তো টাকা নিয়ে কোথায় উধাও হয়ে যাবা, তোমার টাকা মেরে দিবা, আমার তো আলটিমেটলি তোমার থেকে কোনো লাভ নেই। কিন্তু যখন তুমি তাকে শো করতে ইউর কমিটেড টু দিস থিং, তখন কিন্তু তোমাকে তার বিশ্বাস করার একটা রিজন আছে যে না ও তো এই জিনিসটা আজকে এত বছর ধরে করে আসতেছে, ও কিন্তু ছেড়ে যায় সো ও আমার টাকা নিয়েও ভেঙে দেবে না। এইটা একটা বিশ্বাসের একটা বিষয় থাকে একটা স্পন্সরের ক্ষেত্রে। অ্যান্ড এছাড়া যদি বলি টাকাটা অবশ্যই জরুরি, একটা টিম স্টার্ট করার ক্ষেত্রে অবশ্যই টাকাটা জরুরি, কারণ এই যে ছোটোখাটো যে এক্সপেন্ডিচারগুলোও আছে ওগুলোও তো আমারই করতে হচ্ছে। সো এই জিনিসটা আসতেছে কোথা থেকে? এই জিনিসটা আসতেছেই হলো আমার
হয়তো নিজের পকেট থেকে দেওয়া লাগতেছে, তবে এখানে অবভিয়াসলি স্পন্সর থাকাটা হেল্প করে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়তো ব্র্যাক ইউনিভার্সিটি, আমাদের ক্ষেত্রে যেমন ব্র্যাক ইউনিভার্সিটি একটা হিউজ সাপোর্ট দিয়েছে অ্যাজ এ স্পন্সর বলতে পারি আমরা। আমাদেরকে থ্রু আউট আওয়ার জার্নি আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, আমাদেরকে ফাইন্যান্সিয়ালি বলি বা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে বলি অথবা কোনো রিসোর্স প্রোভাইড করার দিক দিয়ে বলি, আমাদেরকে ওই সাপোর্টটা করেছে। সো আমি মনে করি যে আমার এখানে সবচেয়ে বড় যেটা আমি বলবো যে সবার উচিত প্রথমে আগে আমার কি আছে ওগুলা কি ইউটিলাইজ করা। এখানে যদি একটা স্টুডেন্ট টিম হয় তার ইনস্টিটিউশনকে আগে অ্যাপ্রোচ করা উচিত যে স্যার আমি এরকম চাচ্ছি। অবশ্যই আমি মনে করি যে যে কোনো একটা ভালো বিদ্যাপীঠ তার স্টুডেন্টদেরকে ওই সুযোগটা দিতে চাবে যে কাজটা করার জন্য। কোনো কোনো বলবে না যে হয়তো তাদের এক একজনের ভ্যারিয়েশনে বিভিন্ন ইনস্টিটিউশন ভেদে হয়তো তাদের টাকার অ্যামাউন্টটা হয়তো কম হতে পারে, কিন্তু হয়তো সাপোর্টটা কম হবে না আমি মনে করি। আচ্ছা, আপনি ইউটিলাইজেশনের কথা যে বললেন, তো ইউটিলাইজ করার জন্য তো ডেফিনেটলি টাইম দেওয়া লাগছে অনেক বেশি। তো এদিকে পড়াশোনাও আছে, একাডেমিক প্রেশার আছে, প্লাস ব্র্যাকে একাডেমিক প্রেশারটা একটু বেশি কম্পারেটিভলি। সো আপনি অ্যাকচুয়ালি এগুলো হ্যান্ডেল দিতেন কীভাবে? এবং আপনি বিদেশ গেছেন, দেশের বাইরে গিয়েছেন, ওখানে গিয়ে বিভিন্ন কাজকর্ম করে এসেছেন, তো ওই ক্ষেত্রে আপনার একাডেমিককে কি কোনো ধরনের মানে এফেক্ট পড়েনি এগুলোর প্রতি? ওয়েল, আমি যেটা বলবো যে আমি যখন করেছি আমাদের একটা নিয়ম ছিল, আমরা হলাম রেগুলার ক্লাস করতাম, অ্যান্ড ক্লাস করার পরে হলো আমরা মোটামুটি দেখা যেত আমরা মানে একটা ইউনিভার্সিটিতে যখন আমরা যাই, ইউনিভার্সিটিতে কিন্তু অনেক একটা হিউজ অ্যামাউন্ট অফ কালচার আছে। অ্যাকাডেমিয়া কালচারের পাশাপাশিও যদি বলি মাঝে হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ঘুরছে, গান করছে, অথবা বন্ধুদের সাথে মানে একটা অন্য একটা কালচারে আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের যে মানুষগুলো আছে, আমরা যে কিছু একটা কমিউনিটি, আমাদের ক্ষেত্রে যেটা হল যে আমরা পড়ালেখা করছি, ক্লাস করছি, ক্লাসের মাঝখানে যেই একটু ফাঁকা সময় পাচ্ছি অথবা এরপরে যেই ফাঁকা সময়টুকু পাচ্ছি, এই পুরো টাইমটা আমরা এটাতে ইনভেস্ট করছি। সো দেখা যাচ্ছে যখন অন্য কেউ হয়তো অন্য কিছুতে ব্যস্ত, আমরা তখন এই রোবোটিক্সের পিছিয়ে ব্যস্ত, আমরা নতুন একটা কিছু দেশকে দেওয়ার জন্য ব্যস্ত। সো আমরা ওইভাবে জিনিসটা টাইমটা ইউটিলাইজ করেছি। যখন হয়তো আমাদের এখানে অবভিয়াসলি কিছু স্যাক্রিফাইস করে লেগেছে, হয়তো সোশ্যাল লাইফটা স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি এগুলো সবগুলো মিলেই আসলে আসা আর কি। মানে পড়ার জায়গায় পড়া রেখেছেন এবং কাজের জায়গায় কাজ রেখেছেন। অবশ্যই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে রোবোয়ের ইন্টার প্যানেল কতটা সাপোর্টিভ হয় এইসব প্রজেক্টসের প্রতি, কতটা সাপোর্ট দেয় তারা অ্যাকচুয়ালি? ওয়েল, আমার সাথে যারা আছে আমাদের প্যানেল মেম্বার, আমার সাথে আছে সোহান আছে, মাহদি আছে এবং উমামা আছে। আমি মনে করি যে উই হ্যাভ আ রিয়েলি গুড কোলাবোরেশন। ইভেন আমাদের পাঁচ প্যানেল যদি বলি, শাওন ভাইয়া, স্বর্ণিত ভাইয়া, ওনারাও বেশ, তারপর আকাশ ভাই আছেন, অরণি আপু আছেন, তারপরে মাহফুজুল আছেন, ওনারা সবাই মিলে একটা প্রপার সিক্রেট। কারণ সবাই মানে জিনিসটা কি, যখন একটা কমিউনিটি আপনার থাকে যে যারা হলো রোবোটিক্স পাগল, আসলে এই মানুষগুলো না সিঙ্কে থাকবে, কারণ সবার মধ্যে একটাই চিন্তা, আমি রোবোটিক্স করতে এসেছি, আমি রোবোটিক্স করবো, আমি দেশের কি জন্য কিছু একটা করবো। সো এই চিন্তা নিয়ে আমি মনে করি যে আমার যে টিম, আর সেটা হলো সোহান, উমাম এবং মাহাদির টিমটা, আমরা ওয়েল কোলাবোরেটেড, আমরা অসাধারণ কিছু কাজ করছি এবং আমাদের খুব সুন্দর আমাদের কিছু প্ল্যানস আছে। আমরা ইনশাল্লাহ এবছরের মধ্যে অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেকগুলো কাজের প্ল্যান আছে। ইনশাল্লাহ আপনাগুলো আপনার সামনে দেখতে পাবেন আমাদের সাথে। আচ্ছা। এবং এই যে প্রজেক্টগুলো যে করেন, তো ডেফিনেটলি এখানে অন্যান্য ক্লাবের একটু হলে হেল্প লাগে, সো তারা কি সাপোর্ট করে অ্যাকচুয়ালি, নাকি দে ট্রাই টু ব্যাক অফ যখন দরকার পড়ে তখন? এখানে আমি বলবো যে আমাদের সাথে অন্যান্য ক্লাবগুলোর যেটা হলো অনেক ভালো সম্পর্ক একটা আছে, একটা ভালো সম্পর্ক আছে। এটা হলো যে তারা যদি সম্ভব হয়, মানে এখানে যে কোনো কেউ, মানে ব্র্যাকের কমিউনিটির মধ্যে একটা বিষয় কি, আমাদের মধ্যে অবভিয়াসলি একটা কম্পিটিটিভনেস থাকবে, সব ক্লাবগুলোর মধ্যে একটা কম্পিটিটিভ একটা বিহেভিয়ার থাকবে, কারণ এভরিবডি ওয়ান্টস টু মেক দেয়ার ক্লাব দ্য বেস্ট। সো অবভিয়াসলি কম্পিটিশন থাকবে, কিন্তু এর মধ্যে এটা হলো যে কেউ যদি কারোর জন্য কিছু দরকার, আজকে যদি আমার একটা কোনো কিছু দরকার হয়, আমি অন্য একটা ক্লাবকে গিয়ে গেলে সে আমার জন্য করবে, অ্যান্ড আমিও ইন রিটার্ন ওর জন্য করবো। ইটস আ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। সো আমি মনে করি যে ব্র্যাকের এই জিনিসটার কোলাবোরেশন অনেক সুন্দর, মানে সবার মধ্যে ওই মন মানসিকতাটা আছে যে ওকে নামায় আমি উঠবো না, ওকে সহ আমি উঠবো। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে মনে হয় সবচেয়ে ব্র্যাকের এটা অনেক বেনিফিশিয়াল। সো এই জিনিসটা যে গ্রোথ কালচার, যেটা গ্রোথ কালচারটা এখানে মেইনটেইন হয়। সো আমি মনে করি যে এই গ্রোথের যে কনসেপ্টটা, এই জিনিসটা ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা, সো শেষ করার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলতে চান? আমি যেটা বলবো সবার উদ্দেশ্যে যে আসলে সবাই, আমি মনে করি সবার
যেই প্যাশনেট, অনেকে হয়তো রোবোটিক্সে প্যাশনেট, তাদের অবশ্যই রোবোটিক্সে আসা উচিত। সেটা তার যতটুকুই রিসোর্সেস থাকুক না কেন, সেটা যদি কম হয় বেশি হয় যাই হোক না কেন, সবগুলো নিয়ে আসা উচিত। মানে আমি মনে করি, অ্যান্ড ইভেন যদি আমাদের কাছে আসেন, আমরা এটার জন্য অনেকগুলো কাজ করছি অলরেডি। আমরা রোবোটিক্স ফর অল একটা ইনিশিয়েটিভ নিয়ে চলছি, যেটাতে আমরা যে কোনো স্কুল কলেজ লেভেলে আমরা মানুষদেরকে রোবোটিক্সের দিকে করি। কারণ আমরা মনে করি যে দ্য টেক ইন্ডাস্ট্রি ইজ দ্য নেক্সট বিগ থিং। এটা একটা মানুষের জন্য সফট স্কিল হবে। মানে যেমন আজকে আমরা হয়তো প্রোগ্রামিং জিনিসটাও হয়তো সফট স্কিল হবে। সো এই জিনিসগুলোর দিকে আসলে আমরা মানুষকে যাতে পুশ করা, মানুষজনকে ওই ইনলাইটেন করার দিক দিয়ে আমরা কাজ করছি। সো আমি ইনভাইট করবো সবাইকে যে আসেন, আমাদের সাথে কাজ করেন। আমরা অবশ্যই আপনাদের সাথে কাজ করতে আগ্রহী, এবং লেটস মেক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ মাইনুর ভাইকে নিজের মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও নতুন এপিসোড নিয়ে আসবো ভেরি সুন। টিল দেন, আসসালামু আলাইকুম। এই এপিসোড সহ অন্যান্য যত এপিসোড আছে সব কিছু দেখার জন্য চোখ রাখুন মোহনা টিভি এবং টেক্সপায়ারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। টাটা।